নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন হিউ ওয়ালপোলের লেখা কাহিনী মিসেস লান্ট। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1926 সালে। হিউ সেমুর ওয়ালপোল ছিলেন প্রখ্যাত এক ইংরেজ কথাসাহিত্যিক। তার পিতা ছিলেন গির্জার যাজক। পারিবারিক প্রত্যাশা মেনে হিউয়েরও যাজক বৃত্তিতেই যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার অন্তর জুড়ে ছিল কেবলই সাহিত্যের নেশা। হেনরি জেমস কিংবা আর্নল্ড বেনেটের মতো প্রথিতযশা লেখকেরা তাকে এই স্বপ্ন পূরণের পথে হাঁটতে জুগিয়েছিলেন অফুরন্ত অনুপ্রেরণা। নিখুঁত পটভূমি নির্মাণ আর শ্বাসরুদ্ধকর গল্প বলার জাদুতে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি একজন সুবক্তা হিসেবেও তার বেশ সুখ্যাতি ছিল। আর এই বহুমুখী প্রতিভার গুণেই যুক্তরাজ্য থেকে শুরু করে সুদূর উত্তর আমেরিকায় তার গড়ে উঠেছিল এক বিশাল পাঠক শ্রেণী। 20 ও 30-এর দশকে তার বইগুলো জনপ্রিয়তার একেবারে শীর্ষে আরোহণ করেছিল। তবে আক্ষেপের বিষয় হল, মৃত্যুর পর কালগর্ভে যেন অনেকটাই হারিয়ে গেছেন একসময়ের তুমুল জনপ্রিয় এই লেখক। মানুষের মন থেকে বিস্মৃতির অতলে তলিয়ে গেছে তার নাম। শুনতে থাকুন সেই হিউ ওয়ালপোলের লেখা একটি ভৌতিক কাহিনী, মিসেস লান্ট। তুমি কি ভূতে বিশ্বাস করো? আমি রানসিম্যানকে জিজ্ঞেস করলাম। আমি ওকে এই খুব সাধারণ রোজকার প্রশ্নটা করেছিলাম, কারণ ওর সাথে 1 ঘন্টা কাটানোও ছিল খুব মুশকিল। তুমি হয়তো ওর বইয়ের নাম শুনেছ, আবার নাও শুনতে পারো। ও দ্য রানিং ম্যান, দ্য এলম ট্রি আর ক্রিস্টাল অ্যান্ড ক্যান্ডেল লাইট লিখেছিল। ও ছিল এরকম বেটে চুপচাপ ধরনের লোক, যারা প্রতি শরতে একটা করে নতুন উপন্যাস লেখে। কিছু সমালোচক সবসময় ওর কাজের প্রশংসা করে, আর ওর একটা ছোট একনিষ্ঠ পাঠক গোষ্ঠীও আছে। কিন্তু ওর বই খুব একটা বিক্রি হয় না। এই ধরনের লোকেদের সাথে দেখা হলে দেখবে এদের কথা বলার মতো খুব বেশি কিছু থাকে না। এরা সাধারণত লাজুক, নার্ভাস, একটু বিষণ্ণ প্রকৃতির হয়, আর মনে হয় যেন বাস্তবের দুনিয়া থেকে এরা একদম বিচ্ছিন্ন। তবুও এরা দারুণ সব কাজ করে। নিজেদের সময়ে এরা প্রায়ই অবহেলিত থাকে, কিন্তু 50 বছর পর হয়তো কোনো সমালোচক এদের আবার খুঁজে বের করে, এবং নতুন প্রজন্মের কাছে এরা কাল্ট ফেভারিট হয়ে যায়। রানসিম্যানকে ভূতের প্রশ্নটা করার কারণ হলো, কোনো এক কারণে আমি ওকে আমার অ্যাপার্টমেন্টে ডিনারে নেমন্তন্ন করেছিলাম, আর এমন একটা ক্লান্তিকর আড্ডায় আটকে পড়েছিলাম যেখানে প্রতি 2 মিনিট অন্তর কথা ফুরিয়ে যাচ্ছিল, আর আবার কথা শুরু করার জন্য প্রচুর খাটতে হচ্ছিল আমাকে। যেহেতু আমি নিজেও একজন সমালোচক এবং ওর কাজের অনেকবার প্রশংসা করেছি, তাই ও আমার সামনে একটু বেশি নার্ভাস আর লাজুক ছিল। আমি যদি ওর বই নিয়ে খারাপ কিছু লিখতাম, তাহলে হয়তো তর্ক করার মতো অনেক কিছু ওর কাছে থাকতো। কিন্তু আমার প্রশ্নটা শেষমেশ লাকি প্রমাণিত হলো। প্রশ্নটা শুনেই ও যেন একদম জেগে ওঠে। ওর লম্বা হাড়গিলে শরীরে হঠাৎ করে একটা এনার্জি চলে আসে। ওর চোখ দুটো যেন কোনো এক গভীর রোমাঞ্চকর স্মৃতির দিকে তাকিয়ে রইল, আর ও এক নাগাড়ে কথা বলতে শুরু করে দেয়। আমি খেয়াল রাখলাম যাতে ওকে মাঝপথে না থামাই। ও আমাকে এমন একটা মারাত্মক গল্প শোনালো যা আমি আগে কখনো শুনিনি। আমি অবশ্য বলতে পারবো না গল্পটা সত্যি নাকি মিথ্যে। ভূতের গল্প তো বেশিরভাগ সময়ই অন্যের মুখে শোনা কথা হয়, কিন্তু অন্তত এই গল্পটা আমি একেবারে সোর্স থেকেই শুনেছি। তাছাড়া রানসিম্যান কোনো মিথ্যেবাদী ছিল না। ও এসবের জন্য বড্ড বেশি সিরিয়াস ছিল। ও অবশ্য স্বীকার করেছিল যে এতদিন পর ওর মন হয়তো নিজের থেকেই কিছু বাড়তি ডিটেলস যোগ করে ফেলেছে। যাই হোক, ও আমাকে ঠিক যেভাবে গল্পটা বলেছিল আমি সেভাবেই বলছি। প্রায় 15 বছর আগের কথা। আমি রবার্ট লান্ট নামের একজনের সাথে থাকার জন্য কর্নওয়ালে গিয়েছিলাম। তোমার কি ওর নাম মনে আছে? না, মনে হয় না। ও বেশ কয়েকটা উপন্যাস লিখেছিল। ওই যে এক ধরনের মিক্সড বই হয় না, যেগুলো পুরোপুরি উপন্যাসও নয় আবার কবিতাও নয়। ওয়াল্টার ডি লামেয়ারের
দ্য রিটার্নের মতো বেশ রহস্যময় আর স্বপ্নের মতো। আমিও নতুন বইটা নিয়ে একটা ভালো রিভিউ লিখেছিলাম, আর ও আমাকে খুব আবেগপূর্ণ একটা চিঠি পাঠায়। চিঠিটা পড়ে বুঝেছিলাম লোকটা প্রশংসার জন্য কতটা মরিয়া ছিল, আর আমার মনে হয়েছিল ও বোধহয় সঙ্গ পাওয়ার জন্য খুব মরিয়া। ও কর্নওয়ালের সমুদ্র তীরে কোথাও একটা থাকতো। 1 বছর আগে ওর স্ত্রী মারা যায়, আর ও জানায় যে ও একেবারে একাই থাকছে। ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি ক্রিসমাসে ওর সাথে গিয়ে থাকবো কিনা। ও আশা করেছিল আমি যেন ওকে অভদ্র না ভাবি, আর ওর ধারণা ছিল আমার হয়তো আগে থেকেই অন্য কোনো প্ল্যান আছে। আমার আসলে কোনো প্ল্যান ছিল না, উল্টোটাই বরং। লাঞ্চ যদি একাকী হয় তাহলে আমিও তাই ছিলাম। লাঞ্চ যদি নিজেকে ব্যর্থ মনে করে তবে আমিও তাই করতাম। ওর চিঠিটা আমার মন ছুঁয়ে গেল, আর আমি নেমন্তন্নটা গ্রহণ করলাম। পেনজান্স যাওয়ার ট্রেনে বসে আমি ভাবছিলাম লোকটা ঠিক কেমন হবে। আমি ওর কোনো ছবি আগে দেখিনি, খবরের কাগজে ছবি ছাপানোর মতো লেখকও ছিল না। আমি কল্পনা করেছিলাম ওর বয়স হয়তো আমার মতোই হবে, বা একটু বেশি। তুমি তো জানোই একা থাকলে কেমন লাগে। সবসময় মনে হয় যেন হঠাৎ করেই কোনো পারফেক্ট বন্ধু হাজির হবে জীবনে, এমন কেউ যে তোমার সব অনুভূতি বুঝবে, খুব বেশি ইমোশনাল না হয়েও তোমার খেয়াল রাখবে, খুব বেশি গায়ে না পড়েও তোমার জীবনে আগ্রহ দেখাবে। এমন একজন বন্ধু যাকে বাস্তবে কখনো পাওয়াই যায় না। ট্রেন পেনজেন্সে পৌঁছানোর আগেই আমি লান্টকে নিয়ে একটা পুরো রোম্যান্টিক ধারণা তৈরি করে ফেলেছিলাম। আমি ভাবছিলাম কিভাবে আমরা আমার পছন্দের সব গভীর সাহিত্য নিয়ে আলোচনা করব। ভাবছিলাম হয়তো আমরা দুজনে একসাথে বিদেশে ছোট ছোট ট্রিপে যাব, যেগুলো একা গেলে খুব মন খারাপ করা হয়, কিন্তু একজন পারফেক্ট সঙ্গী থাকলে দারুণ লাগে। আমি ওকে রোগা, নরম স্বভাবের আর রুচিশীল একজন মানুষ হিসেবে কল্পনা করেছিলাম, যার মধ্যে একটা বিষণ্ণ শিশুর মতো কল্পনা শক্তি আছে। আমরা দুজনেই আমাদের ক্যারিয়ারে তখনও পর্যন্ত ব্যর্থ, কিন্তু আমি ভেবেছিলাম একসাথে হয়তো আমরা দারুণ কিছু করতে পারবো। আমি যখন পেনজেন্সে পৌঁছই তখন প্রায় ঘুটঘুটে অন্ধকার। সারাদিন আকাশ মেঘলা ছিল, আর এখন খুব হালকাভাবে তুষারপাত শুরু হয়েছে। লান্ট চিঠিতে বলেছিল যে স্টেশনে একটা ঘোড়ার গাড়ি আমার জন্য অপেক্ষা করবে, যেটা আমাকে নিয়ে যাবে ওর বাড়িতে। আমি দেখলাম গাড়িটা সেখানে দাঁড়িয়ে আছে, একটা অদ্ভুত পুরনো রোদ বৃষ্টি খাওয়া গাড়ি, আর সেটা চালাচ্ছে একটা অদ্ভুত পুরনো রোদ বৃষ্টি খাওয়া বুড়ো লোক। এখন পিছন ফিরে তাকালে মনে হয় আমার মন হয়তো এগুলো বানিয়ে বলছে, কিন্তু আমি দিব্যি গিলে বলছি। ওই গাড়ির ভেতরে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত ভয়ের অনুভূতি আমাকে গ্রাস করে। আমার ইচ্ছে করছিল এক্ষুনি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই আর রাতের ট্রেন ধরে সোজা লন্ডনে ফিরে যাই। সেটা আমার স্বভাবের একেবারে উল্টো হতো, কারণ আমি খুব একগুঁয়ে মানুষ। যে কোনো কাজ শুরু করলে সেটা শেষ করেই ছাড়ি, কিন্তু ওই গাড়িতে আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছিলাম। সেখানে একটা বিশ্রী স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল, ঠিক যেন ভেজা খড় আর পচা ডিমের মতো। এত চাপা আর দম বন্ধ করা লাগছিল, যেন গাড়িটা একবার আমাকে ভেতরে পুড়ে ফেলার পর ঠিক করেছে যে আমাকে আর বেরোতে দেবে না। আর ঠান্ডা ছিল মারাত্মক। ওই যাত্রাপথে আমার যতটা ঠান্ডা লেগেছিল সারা জীবনে আর কখনো ততটা লাগেনি। এমন জমাট বাঁধা ঠান্ডা যা মনে হয় একেবারে মগজে গিয়ে বেঁধে, পরিষ্কারভাবে কিছু ভাবতেই দেয় না। আমি শুধু বারবার এটাই চাইছিলাম যে আমি কেন এলাম। আমি অবশ্য বাইরের কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু বুঝতে পারছিলাম গাড়িটা এবড়ো খেবড়ো রাস্তায় লাফিয়ে লাফিয়ে চলেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন আমরা অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে লড়াই করে এগোচ্ছি, কারণ আমি শুনতে পাচ্ছিলাম বড় বড় গাছের ডালগুলো গাড়ির গায়ে রহস্যময় ফাঁপা আওয়াজ করে ধাক্কা খাচ্ছে, যেন আমাকে কোনো সতর্ক বার্তা দিতে চাইছে। যাই হোক, পরিস্থিতি যতটা খারাপ ছিল তার চেয়ে বেশি বাড়িয়ে বলা আমার ঠিক হবে না, আর আমি এমন ভানও করব না যে আমি জানতাম কি হতে চলেছে। আমি শুধু এটুকু জানি যে পথ যত এগোচ্ছিল আমি তত বেশি কষ্ট পাচ্ছিলাম। হাড় কাঁপানো ঠান্ডায় কষ্ট, নিজের ভয়ার্ত কল্পনার জন্য কষ্ট, আর আমার গভীর একাকিত্বের জন্য কষ্ট। অবশেষে আমরা থামলাম।
ওই কাকতারুয়ার মতো বুড়ো ড্রাইভারটা গোঙাতে গোঙাতে আর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আস্তে আস্তে সিট থেকে নামলো। সে দরজার কাছে এলো এবং বড্ড বিরক্তি ধরানো ধীর গতিতে দরজাটা খুলল। আমি বাইরে বেরিয়ে দেখলাম তুষারপাত এখন বেশ ভারী হয়ে এসেছে। বরফের নরম উজ্জ্বল সাদা আলোয় রাস্তাটা আলোকিত হয়েছিল। ঠিক আমার সামনে একটা বিল্ডিংয়ের কালো কুৎসিত ছায়া। এটাই সেই বাড়ি যেখানে আমাকে থাকতে হবে। অন্ধকারে আমি কিছুই পরিষ্কার বুঝতে পারছিলাম না। আমি শুধু শীতে কাঁপতে কাঁপতে সেখানে দাঁড়িয়ে রইলাম, আর বুড়ো ড্রাইভারটা প্রাণপণে ডোরবেল বাজাতে লাগলো, যেন ও কোনো মতে কাজটা শেষ করে বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে। মনে হলো যেন অনন্তকাল পর দরজাটা খুলল। আরেকজন বুড়ো লোক মাথা বের করে। দেখে মনে হলো ও যেন ওই ড্রাইভারেরই যমজ ভাই। দুই বুড়ো নিজেদের মধ্যে বিড়বিড় করে কি যেন কথা বলল, আর শেষমেশ তোলা হলো আমার ব্যাগটা এবং ওই কনকনে ঠান্ডা থেকে আমাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। এখন আমি জানি এই অংশটা শুধু আমার কল্পনা নয়। আমি আমার পুরো জীবনে কোনো বাড়ির ভেতরে পা রাখার সাথে সাথে তাকে এতটা ঘৃণা করিনি। ওই এন্ট্রান্স হোলটায় নির্দিষ্ট করে খারাপ বলার মতো কিছু ছিল না। ওটা শুধু একটা বড় অন্ধকার ঘর ছিল, যেখানে দুটো টিমটিমে আলো জ্বলছিল, বেশ ঠান্ডা আর একঘেয়ে। কিন্তু আমি ওটা ভালো করে দেখার সুযোগ পাইনি, কারণ আমাকে দ্রুত একটা করিডোর দিয়ে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হলো। এই ঘরটা দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ হলের ঘরটা যতটা অন্ধকার আর বিষণ্ণ, এই ঘরটা ততটাই গরম আর আরামদায়ক। বড় উজ্জ্বল আগুনটা জ্বলতে দেখে আমি এতই খুশি হয়েছিলাম যে সোজা সেদিকেই হেঁটে যাই। এই কারণে আমি প্রথমে আমার হোস্টকে লক্ষ্য করিনি। যখন আমি অবশেষে ঘুরলাম আর ওকে দেখলাম, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে আছে, আমি একজন রোগা সংবেদনশীল শিল্পীর কথা কল্পনা করেছিলাম। তার বদলে আমি দেখলাম একজন বিশাল ভারী চেহারার লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। ও নিশ্চয়ই 6 ফুটেরও বেশি লম্বা ছিল, আর ওর কাঁধগুলো সমান চওড়া। ওকে দেখতে মারাত্মক পেশিবহুল আর শক্তিশালী লাগছিল। ওর মুখের নিচের অর্ধেকটা একটা ঘন কালো ছোঁচালো দাড়ি দিয়ে ঢাকা। কিন্তু ওর সাইজ যদি আমাকে অবাক করে থাকে, ওর গলার আওয়াজ আমাকে আরও বেশি হতবাক করে দিল। ও যখন কথা বলল তখন ওর গলার স্বর ছিল সরু আর তীক্ষ্ণ, ঠিক যেন কোনো বয়স্কা মহিলার মতো। আরও হাতের যে ছোট নার্ভাস ভঙ্গিগুলো করছিল, সেগুলো ওর গলার মতোই ছিল মেলি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে ও শুধু একটু উত্তেজিত, আর সত্যিই ও খুব উত্তেজিত ছিল। ও সোজা আমার কাছে এলো, 2 হাত দিয়ে আমার হাতটা চেপে ধরল, আর এমনভাবে ধরে রাখলো যেন কখনো ছাড়বেই না। আসলে আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আপনি সত্যিই আসবেন। অনেক দিন পর কেউ এই বাড়িতে এলো। আপনাকে নেমন্তন্ন করতে আমার প্রায় লজ্জাই লাগছিল, কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করতে পারিনি। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ওর এই অতিরিক্ত আগ্রহটা আসলে একটু অস্বস্তিকর ছিল, আবার দুঃখজনকও বটে। ও আমাকে খুশি করার জন্য যেন কি করবে ভেবে পাচ্ছিল না। ও আমাকে অদ্ভুত ভাঙাচোরা পুরনো সব করিডোর দিয়ে নিয়ে গেল। আমাদের পায়ের তলায় মেঝেগুলো ক্যাচ ক্যাচ করে শব্দ করছিল। আমরা কিছু অন্ধকার সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, আর ওই আবছা আলোয় আমি দেখতে পাচ্ছিলাম যে দেওয়ালগুলো বিভিন্ন জায়গার বিবর্ণ হলুদ ছবিতে ভরা। ও একটা নার্ভাস কাঁপা কাঁপা হাত নেড়ে আমাকে আমার শোয়ার ঘরটা দেখালো, যেন ও ভাবছিল আমি ঘরটা একবার দেখেই ওখান থেকে দৌড়ে পালাবো। বাড়ির বাকি অংশটার মতো এই ঘরটাও আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু সেটা লান্টের দোষ নয়। ও আমাকে আরামে রাখার জন্য যা যা করা সম্ভব তার সব কিছুই করেছিল। ফায়ারপ্লেসে বিশাল একটা আগুন জ্বলছিল। ও আমাকে বলল যে ও ওই বড় 4 খুঁটিওয়ালা বিছানাটায় একটা হট ওয়াটার বোতল রেখে দিয়েছে। যে বুড়ো লোকটা সদর দরজা খুলেছিল, সে এরই মধ্যে আমার জামা কাপড় আনপ্যাক করে গুছিয়ে রেখেছিল। লান্টের নার্ভাসনেসটা যেন একটু বেশি ইমোশনাল। ও ওর 2 হাত আমার কাঁধের ওপর রাখে, তারপর কাতর চোখে আমার দিকে তাকিয়ে বলল, আপনি যদি জানতেন, আপনাকে এখানে পেয়ে আমার
কতটা ভালো লাগছে। আমরা কত গল্প করব। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আপনাকে সেটেল হওয়ার জন্য একা ছেড়ে দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিচে এসে আমার সাথে যোগ দেবেন, তাই তো? ঠিক তখনই যখন আমাকে শেষমেশ আমার ঘরে একা ছেড়ে দেওয়া হলো, আমার আবার ওখান থেকে পালানোর একটা তীব্র ইচ্ছে জাগলো মনে। পুরনো দিনের লম্বাটে রূপোলি মোমদানিতে 4টে মোমবাতি জল করছিল, তার সাথে ফায়ারপ্লেসের আগুন। সব মিলিয়ে ঘরে যথেষ্ট আলো ছিল। তা সত্ত্বেও ঘরটা কেমন যেন অন্ধকার লাগছিল, যেন বাতাসে একটা পাতলা ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। আমার মনে আছে আমি হেঁটে গিয়ে পুরনো জানলাগুলোর একটা সামান্য সময়ের জন্য খুলে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যেন আমি শ্বাস নিতে পারছি না। দুটো কারণে আমি সেটা সাথে সাথে বন্ধ করে দিই। প্রথমটা হলো কনকনে ঠান্ডা আর হঠাৎ করে আসা বরফের ঝাপটা, যা ঘরের ভেতর ঢুকে পড়েছিল। আর দ্বিতীয়টা হলো সমুদ্রের কান ফাটানো গর্জন। শব্দটা যেন সজোরে আমার মুখে এসে আছড়ে পড়ল, যেন আমাকে ধাক্কা দিয়ে ফিরে দিতে চাইছে। আমি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম। যখন আমি পেছন ঘুরলাম, দেখলাম শোয়ার ঘরের দরজার ঠিক ভেতরের দিকে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। এখন প্রত্যেকটা ভূতের গল্প কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে তার উপর নির্ভর করে। তুমি যাতে আমাকে বিশ্বাস করো, তার জন্য প্রমাণ করে দেখানো উচিত যে আমি সত্যিই ওই বৃদ্ধাকে দেখেছিলাম। কিন্তু আমি সেটা পারবো না। আমি শুধু তোমাকে এটুকু মনে করিয়ে দিতে পারি যে সম্পূর্ণ সৎ হওয়ার জন্য আমার একটা বোরিং রেপুটেশন আছে। তুমি জানো আমি অ্যালকোহল ছুঁই না, আর কোনোদিন খাইও নি। আর সবচেয়ে বড় ক্লু হলো আমি একজন বৃদ্ধাকে দেখার কথা একদমই আশা করছিলাম না। তবু আমার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে একজন বৃদ্ধা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। লোকে ছায়ার খেলা বা দরজার পেছনে ঝোলানো জামা কাপড়ের কথা বলতে পারে, বা অন্য যাই হোক, আমি জানি না। এই গল্প নিয়ে আমার কাছে কোনো বড়সড় থিওরি নেই। আমি কোনো ভূত শিকারী নই, আর আমি আদতে অলৌকিক জিনিসে বিশ্বাস করি কি না সেটাই আমি জানি না। আমি শুধু সুন্দর জিনিসের সৌন্দর্যে বিশ্বাস করি। তাই এটা ভেবে যদি তোমার মন শান্ত হয়, তবে আমরা ধরে নিতে পারি যে আমি একজন বৃদ্ধাকে দেখার কল্পনা করেছিলাম। কিন্তু আমার কল্পনা এতটাই জোরালো ছিল যে আমি আজও ঠিক করে বলতে পারবো তাকে দেখতে কেমন ছিল। উনি একটা কালো সিল্কের ড্রেস পরেছিলেন। ওটার বুকের কাছে একটা বড় কুৎসিত সোনালি রঙের ব্রোচ আটকানো ছিল। ওনার কালো চুলগুলো কপাল থেকে শক্ত করে পেছনে আঁচড়ানো, আর ঠিক মাঝের দিয়ে সিথি করা ছিল। ওনার গলায় সাদা রঙের কোনো একটা কাপড়ের কলার পরানো ছিল। ওনার মুখটা আমার দেখা সবচেয়ে দুষ্টু, বদমাশ আর চতুর মুখগুলোর মধ্যে একটা। ওনার গায়ের রং খুব ফ্যাকাশে সাদা ছিল। চামড়া একদম কুচকে আর শুকিয়ে গিয়েছে, কিন্তু হয়তো অল্প বয়সে উনি বেশ সুন্দরীও ছিলেন। উনি শুধু চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকেন, ওনার হাত দুটো দুপাশে নামানো। আমি ধরে নিলাম উনি বোধহয় হাউসকিপার। আমার যা যা দরকার সব আছে, ধন্যবাদ, আমি ওনাকে বললাম। কি দারুণ আগুন জ্বলছে। আমি মাত্র 1 সেকেন্ডের জন্য ফায়ারপ্লেসের দিকে ঘুরেছিলাম, আর যখন আমি ফিরে তাকাই দেখি উনি আর সেখানে ছিলেন না। আমি সেই মুহূর্তে এটা নিয়ে খুব একটা ভাবিনি। আমি শুধু একটা পুরনো চেয়ার টেনে নিলাম, যেটায় একটা বিবর্ণ সবুজ রঙের কাপড় মোড়ানো ছিল। আর আমি ভাবলাম নিচে যাওয়ার আগে আমার আনা একটা বই থেকে একটু পড়ে নিই। সত্যি বলতে আমার হোস্টের সাথে দেখা করার জন্য আমার খুব একটা তাড়া ছিল না। আমার ওকে পছন্দ হয়নি। আমি আগেই ঠিক করে নিয়েছিলাম যে কোনো একটা বাহানা বানিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনে ফিরে যাব। আমি ঠিক বোঝাতে পারবো না কেন আমি ওকে অপছন্দ করছিলাম। আমার মনে হয় তার কারণ হলো আমি খুব প্রাইভেট একজন মানুষ, আর অনেক ইংরেজের মতোই যখন মানুষজন খুব বেশি ইমোশনাল বা গায়ে পড়া হয়ে যায়, বিশেষ করে অন্য পুরুষরা, তখন আমার খুব অস্বস্তি হয়। আমার কাঁধ চেপে ধরার ওর ওই ধরনটা আমার একদমই ভালো লাগেনি, আর আমার মনে হচ্ছিল ওর ওই অতি উৎসাহের সাথে আমি কিছুতেই তাল মেলাতে পারবো না। আমি চেয়ারে বসে আমার বইটা খুললাম, কিন্তু 2 মিনিটও পড়িনি এমন সময় একটা খুব বিশ্রী গন্ধ আসে নাকে। দেখো, দুনিয়াতে তো কত রকমের খারাপ গন্ধ থাকে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বাজে গন্ধ হলো সেই ঠান্ডা টক একটা গন্ধ,
যা খারাপ প্লাম্বিংয়ের সাথে গুমুট হাওয়া চলাচল না করা ঘরের গন্ধ মিশলে তৈরি হয়। তুমি হয়তো মাঝে মাঝে ভাঙাচোরা কোনো কান্ট্রি হোটেলে বা পুরনো জীর্ণ অ্যাপার্টমেন্টে এই গন্ধটা পাবে। এই গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম এটা কোথা থেকে আসছে। এটা দরজার কাছ থেকে আসছিল। আমি উঠে দাঁড়িয়ে দরজার দিকে হেঁটে গেলাম। সাথে সাথেই মনে হলো যেন আমি এমন কারোর ঠিক পাশেই দাঁড়িয়ে আছি যে খুব একটা স্নান টান করে না। আমি সত্যি সত্যিই পিছিয়ে গেলাম, ঠিক যেমনটা করতাম যদি সত্যি কোনো দুর্গন্ধযুক্ত লোক আমার সামনে দাঁড়িয়ে থাকতো। তারপর ঠিক হঠাৎ করেই গন্ধটা পুরোপুরি গায়েব হয়ে গেল। ঘরের বাতাস আবার ফ্রেশ হয়ে আসে। আমি তাকিয়ে দেখলাম অবাক কাণ্ড। জানলাগুলোর মধ্যে একটা নিজে থেকেই খুলে গেছে আর বরফ ভেতরে ঢুকছে। আমি জানলাটা বন্ধ করে নিচে চলে যাই। সন্ধ্যের বাকি সময়টা খুব অদ্ভুত কাটল। লান্ট আসলে খুব খারাপ লোক ছিল না। ও আমাকে খুশি করার জন্য ওর সেরাটা দেওয়ার চেষ্টা করছিল। ও খুব উচ্চশিক্ষিত আর বই ও ইতিহাস নিয়ে ওর অনেক জ্ঞান। সন্ধে গড়ানোর সাথে সাথে ওর মনও বেশ ফুরফুরে হয়ে উঠল। ও একটা মজার ছোট্ট ডাইনিং রুমে আমাকে দারুণ একটা ডিনার খাওয়ালো, যে ঘরটা খুব সুন্দর সুন্দর পুরনো ছবি দিয়ে সাজানো ছিল। যে চাকরটা আমাদের খাবার দিচ্ছিল সে হলো সেই অদ্ভুত বুড়ো লোকটা যার ছাগলের মতো লম্বা সাদা দাড়ি রয়েছে। অদ্ভুত ব্যাপার হলো এই বুড়ো চাকরটাই আমার আগের ভয়ের অনুভূতিগুলো আবার ফিরিয়ে আনে। বুড়ো লোকটা সবে মাত্র ডেজার্ট নিয়ে এসেছিল। সে যখন আমার সামনে প্লেটটা রাখলো তখন আমি দেখলাম ও হঠাৎ করে চমকে উঠে ভয়ে ভয়ে দরজার দিকে তাকালো। আমি এটা খেয়াল করলাম কারণ আমার প্লেট ছোঁয়ার ঠিক আগেই ওর হাতটা হঠাৎ করে কেঁপে ওঠে। আমিও দরজার দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়েছে। আর ঠিক তখনই, যদিও এটা হয়তো আমার শুধুই মনের ভুল, আমার মনে হলো আমি আবার সেই বমি পাওয়ানো নোংরা গন্ধটা পেলাম। কিন্তু লান্ট আর আমি যখন ওর লাইব্রেরিতে একটা সুন্দর গনগনে আগুনের পাশে গিয়ে বসি, তখন আমি সেসব আবার যথারীতি ভুলেও যাই। লান্টের কাছে দারুণ সব বইয়ের কালেকশন। নিজে একজন বই সংগ্রাহক হিসেবে বইগুলো যে কতটা স্পেশাল সেটা মন থেকে বোঝে এমন একজনকে কাছে পেয়েও ছিল ভীষণ রোমাঞ্চিত। আমরা পাশাপাশি দাঁড়িয়ে একের পর এক বই টেনে বের করছিলাম। আমরা খুব উৎসাহের সাথে কিছু কম পরিচিত শুরুর দিকের ইংরেজ লেখকদের নিয়ে আলোচনা করছিলাম, যা কিনা আবার আমার সবচেয়ে প্রিয় বিষয়, যেমন বেজ, গডউইন, হেনরি ম্যাকেঞ্জি, মিসেস শেলি, ম্যাট লুইস এবং আরও অনেকে। আমাদের সময়টা দারুণ কাটছিল, কিন্তু হঠাৎ করেই ও আবার ওর হাতটা আমার কাঁধে রেখে আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিল। সারা জীবন আমি কিছু নির্দিষ্ট মানুষের স্পর্শ একদম পছন্দ করিনি। আমার মনে হয় আমাদের সবারই কখনো না কখনো এমন মনে হয়। এটা এমন একটা ব্যাপার যা তুমি ব্যাখ্যা করতে পারবে না। আমার এটা এতটাই খারাপ লেগেছিল যে আমি চট করে ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। নিমেষের মধ্যে লোকটা একেবারে বদলে যায়। ও রাগে একেবারে অন্ধ আর পেশামাল হয়ে উঠল। আমি সত্যি বলছি, আমার মনে হয়েছিল ও বোধহয় আমাকে খুশি মারবে। ও সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। ওর মুখ থেকে এত দ্রুত আর অগোছালোভাবে কথা বেরোচ্ছিল যে ওকে পুরো পাগল মনে হচ্ছিল, যেন ও নিজেও জানে না ও কী বলছে। ও আমার বিরুদ্ধে ওকে অপমান করার অভিযোগ আনে। ও বলল আমি নাকি ওর আতিথেয়তার সুযোগ নিচ্ছি আর ওর দয়া ওর মুখের ওপরই ছুঁড়ে মারছি। এর সাথে আরও হাজারো উল্টোপাল্টা কথা। ওর এই বিশাল পেশিবহুল শরীর, চওড়া কাঁধ আর কালো দাড়িওয়ালা মুখের দিকে তাকিয়ে ওই উঁচু তীক্ষ্ণ মেয়েলি গলায় এরকম ভয়ানক চিৎকার শোনাটা এক অদ্ভুত অভিজ্ঞতা ছিল। আমি একটা কথাও বলিনি। শারীরিক দিক থেকে বলতে গেলে আমি একটা ভীতু লোক। আমি মারামারি বা তর্ক করা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি অপছন্দ করি। অবশেষে আমি কোনো রকমে বলতে পারলাম, আমি খুব দুঃখিত, আমি ওভাবে কিছু করতে চাইনি, ক্ষমা করবেন। তারপর আমি ঘর থেকে বেরোনোর জন্য তাড়াতাড়ি পেছন ঘুরলাম। সাথে সাথেই লোকটা আবার বদলে যায়। এবারও প্রায় কাঁদছিল।
ও আমাকে না যাওয়ার জন্য অনুনয় করতে লাগে। ও বলল ওর মেজাজটা খুব খারাপ, কিন্তু আসলে ও বড্ড বেশি কষ্টে আর দুঃখে আছে। ও এতদিন ধরে একা আছে যে ও প্রায় ভুলেই গেছে কিভাবে লোকের সাথে ব্যবহার করতে হয়। ও আমার কাছে আরও একটা সুযোগ চাইল। ও বলল আমি যদি শুধু ওর গল্পটা শুনি তাহলে হয়তো আমি ওর প্রতি আরও একটু ধৈর্যশীল হতে পারবো। মানুষের অনুভূতি বড্ড অদ্ভুত হয়। সাথে সাথেই ওর প্রতি আমার অনুভূতি একেবারে বদলে যায়। ওর জন্য কষ্ট হয় আমার। আমি বুঝতে পারছিলাম যে ওর স্নায়ুগুলো পুরোপুরি বিধ্বস্ত। ওর সত্যিই সাহায্য আর একজন বন্ধু দরকার, আর তা না পেলে হয়তো ও পাগলই হয়ে যাবে। ওকে শান্ত করতে আর আমি যে রাগ করিনি সেটা বোঝাতে আমি নিজের হাতটা ওর কাঁধে রাখলাম। আমি অনুভব করতে পারছিলাম ওর বিশাল শরীরটা পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে। আমরা আবার বসলাম। একটু অদ্ভুত আর অগোছালোভাবে সে আমায় গল্পটা শোনালো। এটা খুব একটা জটিল কিছু ছিল না। মূল কথা হলো প্রায় 15 বছর আগে ও স্থানীয় একজন ধর্মযাজকের মেয়েকে বিয়ে করেছিল। গভীর ভালোবাসা থেকেও বিয়েটা করেনি, স্রেফ একটু সঙ্গ পাওয়ার জন্য করেছিল। তাদের বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না। শেষের দিকে এসে ও আমার কাছে খুব সততার সাথে স্বীকার করলো যে ও মেয়েটাকে রীতিমতো ঘেন্না করত। ও বলল ওর স্ত্রী ছিল খুব বদমেজাজি, মাতব্বর প্রকৃতির আর ছোট মনের মানুষ। ও এটাও স্বীকার করলো যে ঠিক 1 বছর আগে যখন ওর স্ত্রীর হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তখন ও কেবল স্বস্তিই পেয়েছিল। ও ভেবেছিল স্ত্রী চলে যাওয়ার পর ওর জীবনটা হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু তা হয়নি। এরপর থেকে ওর কোনো কিছুই ঠিকঠাক চলছিল না। ওর লেখায় মন বসাতে পারছিল না। ওর বেশিরভাগ বন্ধুরাই ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল। এমনকি ওর বাড়িতে কাজ করার জন্য চাকর পেতেও অসুবিধা হচ্ছিল। ও ভয়ানক একাকিত্বে ভুগছিল তখন, আর রাতে ঘুমোতেও পারছিল না। সেই কারণেই ওর মেজাজ একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ও আমাকে বলল যে এই বাড়িতে ওর সাথে আর কেউ থাকে না, শুধু ওই বুড়ো লোকটা যে দারুণ রান্না করে, আর একটা অল্প বয়সী ছেলে যে ওই বুড়ো লোকটারই নাতি। আমি বললাম আমি ভেবেছিলাম আজকের রাতের ওই দারুণ ডিনারটা আপনার হাউসকিপার বানিয়েছে। আমার হাউসকিপার? ও জিজ্ঞেস করলো, এই বাড়িতে তো কোনো মহিলা নেই। কিন্তু আজ সন্ধেবেলা একজন তো আমার শোয়ার ঘরে এসেছিলেন। আমি ওকে বললাম, একজন বৃদ্ধা ভদ্র মহিলা গোছের মানুষ, যিনি একটা কালো সিল্কের ড্রেস পরেছিলেন। আপনার দেখার ভুল হয়েছে। ও উত্তর দিল। ওর গলার আওয়াজটা অদ্ভুত শোনায়, যেন ওর সমস্ত শক্তি দিয়ে নিজেকে শান্ত আর চুপচাপ রাখার চেষ্টা করছে। কিন্তু আমি তো নিশ্চিত যে আমি ওনাকেই দেখেছি। আমি জোর দিয়ে বললাম, ভুল হওয়ার কোনো জায়গাই নেই। আমি ঠিক ঠিক বর্ণনা দিলাম যে ওনাকে দেখতে কেমন ছিল। আপনার ভুল হয়েছে। আপনি কি বুঝতে পারছেন না যে আপনি ভুল বলছেন? কারণ আমি আপনাকে বলছি এই বাড়িতে কোনো মহিলা নেই। আমি তাড়াতাড়ি ওর কথায় সায় দিলাম যাতে ও আবার রাগে ফেটে না পড়ে। তারপর ও আমার কাছে একটা খুব অদ্ভুত আর্জি জানালো, প্রচণ্ড আকুলতার সাথে, যেন ওর জীবন এর ওপরই নির্ভর করছে। ও আমাকে ওর সাথে আর কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলো। ও ঠিক করে বলল না যে আসল সমস্যাটা কি, তবে ও ইশারা দিল যে ও একটা সাংঘাতিক বিপদের মধ্যে আছে। ও কথা দিল যে আমি যদি আর কয়েকটা দিন থেকে যাই তবে সব ঠিক হয়ে যাবে। ও বলল ও জানে এরকম একটা মন মরা জায়গায় আমাকে থাকতে বলাটা ঠিক নয়, কিন্তু আমি যদি থাকি ও কোনোদিনও সেটা ভুলবে না। ওকে এত বেশি বিপর্যস্ত লাগছিল যে আমি একটা ভয় পাওয়া বাচ্চাকে যেভাবে সান্ত্বনা দেয় সেভাবে ওকে সান্ত্বনা দিলাম। আমি ওকে কথা দিলাম যে আমি থেকে যাব। তারপর আমরা হাত মেলাই, যেন আমরা একে অপরের কাছে কোনো পবিত্র শপথ নিচ্ছি। আমি তোমাকে এই গল্পটা ঠিক সেভাবেই বলতে চাই যেভাবে এটা ঘটেছিল। শেষমেশ যে বিপদটা নেমে এসেছিল সেটা যদি মনে হয় যে একেবারে হুট করে চলে এসেছে, তবে আমি শুধু এটুকু বলতে পারি যে আমারও ঠিক সেরকমই মনে হয়েছিল। সব কিছু শেষ হয়ে যাওয়ার পরই আমি পাজলের টুকরোগুলো মেলাবার চেষ্টা করেছিলাম। আর টুকরোগুলো যে পুরোপুরি খাপে খাপে মিলবে না সেটা বোধহয় প্রত্যেকটা সত্যি ভূতের গল্পেরই একটা অংশ।
মজার সত্যিটা হলো, ওই অদ্ভুত কথোপকথনের পর আমি আসলে সে রাতে দারুণ ঘুমিয়েছিলাম। ওই বড় 4 খুঁটিওয়ালা বিছানায় আমি একদম আরামে শান্তিতে ঘুমিয়েছিলাম, আর বাইরের সমুদ্রের আওয়াজ আমাকে যেন ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল। পরের দিন সকালটা বেশ উজ্জ্বল আর মনোরম ছিল। রোদের আলো বরফের ওপর ঝিকমিক করছিল, আর বরফও যেন রোদের দিকে তাকিয়ে চকচক করছিল, ঠিক যেন একে অপরকে দেখে ওরা খুব খুশি। লান্টের বইগুলো দেখে ওর সাথে গল্পগুজব করে আর কয়েকটা চিঠি লিখে আমার সকালটা খুব ভালোই কাটলো। আমাকে বলতেই হবে, লোকটাকে আমার এখন সত্যিই ভালো লাগছিল বেশ। আগের রাতে ওর ওই মরিয়া হয়ে অনুরোধ করাটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। বোঝই তো, খুব বেশি মানুষ আমার কাছে কখনো কিছুর জন্য ওইভাবে অনুরোধ করেনি। ওর নার্ভাসনেসটা তখনও ছিল, আর বাতাসে একটা অজানা ভয়ের অনুভূতি সব সময় ভেসে বেড়াচ্ছিল, কিন্তু ও আপ্রাণ চেষ্টা করছিল সেটা লুকিয়ে রাখার। ও আমাকে আরামে রাখতে চাইছিল, যাতে আমি থেকে যাই আর ওকে সেই সঙ্গটা দিই যেটা ওর খুব দরকার। আমি যদি ওর চমৎকার বইগুলো নিয়ে এত মেতে না থাকতাম, হয়তো আমি অতটা রিল্যাক্স করতে পারতাম না। তুমি যদি কখনো কান পাতো, তবে শুনতে পেতে যে ওই বাড়িতে একটা খুব অদ্ভুত গা ছমছমে নিস্তব্ধতা বিরাজ করে। আমার মনে আছে আমি একটা পুরনো ডেস্কে বসে একটা চিঠি লিখছিলাম, আর মুখ তুলে দেখলাম লান্ট আমার দিকে একদৃষ্টে তাকিয়ে, যেন ও দেখার অপেক্ষায় আছে যে আমি কিছু খেয়াল করছি কিনা। তাই আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করলাম। ঠিক মনে হচ্ছিল যেন কেউ লাইব্রেরির দরজার ঠিক বাইরে হাত তুলে দাঁড়িয়ে আছে, নক করার জন্য তৈরি হচ্ছে। ধারণাটা খুবই বোকা বোকা, কারণ সেখানে কেউ যে আছে তার কোনো প্রমাণ ছিল না। কিন্তু আমি দিব্যি খেয়ে বলতে পারি, আমি যদি ছুটে গিয়ে দরজাটা খুলতাম, তাহলে ওপাশে নিশ্চিত কেউ একজন দাঁড়িয়ে থাকত। তবু আমার মেজাজ ছিল বেশ ভালো, আর লাঞ্চের পর আমার বেশ খুশি খুশিই লাগছিল। লান্ট আমাকে জিজ্ঞেস করলো আমি হাঁটতে যেতে চাই কিনা, আর আমি রাজি হলাম। আমরা উজ্জ্বল রোদে বেরিয়ে পড়ি। আমাদের বুটগুলো বরফের ওপর মরমর শব্দ করছিল, আর আমরা সমুদ্রের দিকে এগোচ্ছিলাম। আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেটা আমার মনেও নেই। আমরা বরফে ঢাকা মাঠ পেরিয়ে এমন একটা জায়গায় পৌঁছলাম যেখান থেকে নিচের সমুদ্রটাকে দেখা যাচ্ছিল। জল আজ একেবারে সিল্কের মতো মসৃণ। তারপর আমরা ফিরে আসার জন্য ঘুরে দাঁড়াই। আমার মনে আছে আমি এতই খুশি বোধ করছিলাম যে হঠাৎ করে আমার পুরো জীবনটা আশায় ভরে উঠেছিল। আমি লান্টের কাছে আমার মনের কথা খুলে বলতে শুরু করি। ওকে আমার ভবিষ্যতের প্ল্যান আর নতুন যে বইটা লিখছি সেটা নিয়ে আমার আশা আকাঙ্ক্ষার কথা জানালাম। আমি এমনকি একটু লাজুকভাবেই প্রস্তাব দিলাম যে আমরা হয়তো একসাথে কিছু লিখতে পারি, কারণ আমাদের দুজনেরই এমন একজন বন্ধু দরকার যার পছন্দগুলো একই রকম। আমি বেশ খুশিতেই বকবক করতে করতে একটা ছোট্ট গ্রামের রাস্তা পেরিয়ে সেই পথে বাঁক নিই, যেটা ওর বাড়ির সামনের ওই গাছের অন্ধকার সুড়ঙ্গটার দিকে গেছে। আর ঠিক তখনই হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। আমি প্রথমেই খেয়াল করলাম যে ও আমার কথা শোনা বন্ধ করে দিয়েছে। ওর চোখ সামনের দিকে কোনো একটা জিনিসের ওপর আটকে। উজ্জ্বল বরফে ঢাকা ল্যান্ডস্কেপের শেষ প্রান্তে থাকা গাছের অন্ধকার জটলার দিকে ও এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি ওর চোখের দৃষ্টি অনুসরণ করলাম, আর আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ঠিক গাছগুলোর সামনে আগের রাতে আমার শোয়ার ঘরে দেখা সেই বৃদ্ধা দাঁড়িয়েছিলেন। আমি থমকে যাই। আরে ওই তো উনি, বললাম আমি। ইনিই সেই বৃদ্ধা যার কথা আমি আপনাকে বলছিলাম, যিনি আমার ঘরে এসেছিলেন। ও শক্ত করে আমার কাঁধ চেপে ধরল। ওখানে কিচ্ছু নেই, ও বলল। তুমি কি দেখতে পাচ্ছ না? ওটা শুধু একটা ছায়া। তোমার কি হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ না ওখানে কিচ্ছু নেই? আমি এক পা এগোলাম, আর হঠাৎ করেই সেখানে কেউ ছিল না। আজও আমি তোমাকে বলতে পারবো না যে আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছিল কিনা। আমি শুধু এটুকু জানি যে ঠিক সেই মুহূর্ত থেকে পুরো বিকেলটা যেন অন্ধকার হয়ে গেল। গাছের ওই সুড়ঙ্গে ঢোকার সময় আমরা একটা কথাও বলিনি।
আমরা এমনভাবে হন হন করে হাঁটছিলাম যেন কেউ আমাদের তাড়া করছে। ছায়াগুলো এত ভারী লাগছিল যে আমি কোথায় পা ফেলছি সেটাই প্রায় দেখতে পাচ্ছিলাম না। আমরা একেবারে হাঁফাতে হাঁফাতে বাড়িতে পৌঁছই। আমি যেন সেখানে ছিলামই না, এমনভাবে ও ছুটে ও স্টাডি রুমে ঢুকলো, কিন্তু আমিও গেলাম ওর পেছন পেছন। দরজাটা বন্ধ করে যতটা সম্ভব জোর দিয়ে কথা বললাম, এবার বলো তো এসব কি হচ্ছে? আমি জানতে চাইলাম, কিসে ভয় পাচ্ছ তুমি? তোমাকে বলতেই হবে। তুমি যদি আমাকে নাই বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব কিভাবে? ও যখন উত্তর দিল, ওর গলার স্বর এত অদ্ভুত আর বন্য শোনাচ্ছিল যে ওকে পুরো পাগল মনে হচ্ছিল। আমি তো তোমাকে বলছি ওখানে কিচ্ছু নেই। ও কেঁদে উঠল। আমি যখন বলছি ওখানে কিচ্ছু নেই, তখন তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি একদম ঠিক আছি। ভগবান, ভগবান, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এটাই সেই দিন, এটাই সেই রাত যখন ও বলেছিল, কিন্তু আমি তো কিচ্ছু করিনি। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি কিচ্ছু করিনি। এটা শুধু ওর রাক্ষসে ঘেন্না। তখনও ও আমার হাতটা শক্ত করে ধরেছিল। ও কেমন যেন অদ্ভুত ঝাঁকুনি দিয়ে নড়াচড়া করছিল। নিজের কপালটা এমনভাবে মুছছিল যেন ও ঘামে ভিজে যাচ্ছে। ও প্রায় আমার কাছে ভিক্ষে যাইতে শুরু করে। তারপর হঠাৎ করেই ওকে আবার রাগান্বিত দেখায়, আর তারপর আবার ভিক্ষে যাওয়ায় ফিরে যায় যেন আমি ওকে না বলে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম লোকটা পাগল হয়ে যাওয়ার একেবারে তোড়গোড়ায় পৌঁছে গেছে। আমার নিজেরও এই স্যাঁতস্যাঁতে অন্ধকার বাড়িটা, এই বিশাল কাঁপতে থাকা লোকটা, আর আমাদের সাথে বাড়ির ভেতরে থাকা অন্য যে কোনো ভয়ঙ্কর জিনিসটা নিয়ে হঠাৎ করে একটা গভীর আতঙ্ক বোধ হতে শুরু করলো। কিন্তু সেই সাথে ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ওকে ফায়ারপ্লেসের পাশে একটা চেয়ারে বসালাম, যেখানে আগুন নিভে গিয়ে শুধু কয়েকটা লাল কয়লা জ্বলজ্বল করছে। ও ওর হাতের মধ্যে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমি যতটা সম্ভব শান্তভাবে বললাম, তুমি যাই করে থাকো না কেন বলো আমাকে, ভয় পেও না। তুমি যে বিপদের ভয় পাচ্ছ সেটা আমাকে বলো, আমরা একসাথে তার মোকাবিলা করব। ভয়, ভয়, ও বারবার বলতে লাগলো। তারপর একটা বিশাল প্রচেষ্টার সাথে, যা আমি সত্যিই প্রশংসা করি, ও নিজেকে সামলে নেয়। আমি পাগল হয়ে যাচ্ছি একাকিত্ব আর দুঃখে। ঠিক 1 বছর আগে আজকের এই রাতেই আমার স্ত্রীর মৃত্যু হয়। আমরা একে অপরকে ঘেন্না করতাম। ও যখন মারা যাচ্ছিল তখন আমি দুঃখ পাওয়ার ভানটুকুও করতে পারিনি, আর ও সেটা জানতো। যখন ও শেষ হার্ট অ্যাটাকটা হয়, ও শেষ নিঃশ্বাস নেওয়ার মাঝে ও আমাকে বলেছিল যে ও ফিরে আসবে। সেই থেকে আমি এই রাতটার ভয়ে কাঁটা হয়ে আছি। কিছুটা এই কারণেই আমি তোমাকে আসতে বলেছিলাম। আমি শুধু চেয়েছিলাম কেউ একজন, যে কেউই হোক, আমার সাথে এখানে থাকুক। তুমি খুব দয়া করেছ। আমার যতটা প্রাপ্য ছিল তুমি তার চেয়েও অনেক বেশি দয়া দেখিয়েছ। এসব দেখে তুমি নিশ্চয়ই ভাবছো আমি পুরো পাগল, কিন্তু আজকের রাতটা পার করতে আমাকে একটু সাহায্য করো ভাই। কথা দিচ্ছি কাল আমরা দারুণ সময় কাটাবো। প্লিজ আমাকে এখন ফেলে যেও না, অন্তত আজকের রাতে তো নয়। আমি ওকে কথা দিলাম যে আমি যাব না। আমরা ওই চেয়ারে কতক্ষণ বসেছিলাম জানি না। ধীরে ধীরে ঘরটা আরও অন্ধকার হয়ে এলো। আমাদের দুজনের কেউই একচুরো নড়লাম না। আগুনটা পুরোপুরি নিভে গিয়েছে। ঘরের একমাত্র আলো ছিল বাইরের বরফ থেকে প্রতিফলিত হয়ে আসা একটা অদ্ভুত ফ্যাকাশে আভা, যা পর্দাহীন জানলা দিয়ে আসছিল। এখন পেছন ফিরে তাকালে দৃশ্যটা হয়তো খুব হাস্যকর মনে হবে। দুজন প্রাপ্তবয়স্ক লোক একটা চেয়ারে বসে অন্ধকারে প্রেমিকের মতো হাত ধরাধরি করে আছে। কিন্তু সত্যিটা হলো, আমরা ছিলাম দুজন চরম আতঙ্কিত মানুষ। কি আসতে চলেছে তার ভয়ে মৃতপ্রায়, আর তা আটকানোর কোনো ক্ষমতা
আমাদের ছিল না। আমার মনে হয় এটাই ছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাওয়া একটা ভারী জমে যাওয়া অনুভূতি। তুমি কি করতে? অন্য কেউ হলে কি করতো? ছুটে গিয়ে ওই বুড়ো চাকরটাকে ডাকতো? সাহায্য চাইতে গ্রামের পাবে ছুটে যেত? গ্রামের ডাক্তারকে ডেকে আনতো? আমি কিচ্ছু করতে পারিনি। আমি শুধু সেখানে বসে দেখতে পাচ্ছিলাম বরফের আলোটা জলের মতো ফার্নিচারের ওপর দিয়ে ঢেউ খেলাচ্ছে, আর বাইরের অন্ধকার জঙ্গল থেকে ভেসে আসা একটা প্যাঁচার অস্পষ্ট ডাক শুনতে পাচ্ছিলাম, যা ওই ভারী প্রতীক্ষারত নিস্তব্ধতাটাকে ভেঙে দিচ্ছিল। এটা অদ্ভুত, কিন্তু ওই চেয়ারে বসে থাকা থেকে শুরু করে নিজের বিছানায় একটা ছোট্ট ঘুম থেকে আচমকা জেগে ওঠার মুহূর্ত পর্যন্ত আমার একটা জিনিসও মনে নেই। আমি ধর্মড় করে উঠে বসলাম এবং দেখলাম লন্ট একটা মোমবাতি হাতে আমার শোয়ার ঘরের ঠিক ভেতরে দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা সাদা নাইট শার্ট ছিল। মোমবাতির আলোয় ওকে আক্ষরিক অর্থেই বিশাল দেখাচ্ছিল। ও খুব ধীরে আর নিঃশব্দে আমার বিছানার দিকে এগিয়ে আসে। ও যখন কথা বলল তখন ওর গলার স্বর খুব ছিল নিচু আর শান্ত, প্রায় ফিসফিসানির মতো শোনায়। তুমি কি আমার সাথে আসবে? ও জিজ্ঞেস করল। শুধু আধ ঘন্টার জন্য, মাত্র আধ ঘন্টা। ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও চিনতেই পারছে না আমি কে। আমার সাথে কেউ না থাকলে আমার খুব কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। তারপর ও ওর কাঁধের ওপর দিয়ে পেছনে তাকায়। ও মোমবাতিটা উঁচুতে তুলে আমার ঘরের প্রতিটা কোণায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি বুঝতে পারছিলাম ওর সাথে কিছু একটা হয়েছে। ও আতঙ্কের জগতে আরও এক ধাপ গভীরে পা রেখেছে, এমন একটা ধাপ যা ওকে আমার এবং অন্যান্য সমস্ত জীবিত মানুষের নাগাল থেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়ে গেছে। ও ফিসফিস করে বলল, যখন আসবে খুব আস্তে আস্তে পা ফেলো। আমি চাই না কেউ আমাদের কথা শুনতে পাক। আমার যা করার ছিল আমি তাই করলাম। আমি বিছানা থেকে নামলাম, আমার রোব আর চটি পরলাম, আর ওকে আমার ঘরে থেকে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করলাম। আগুন প্রায় পুরোপুরি নিভে গিয়েছিল, কিন্তু আমি ওকে বললাম যে আমরা আবার আগুন জ্বালিয়ে সকালে সূর্য ওঠা পর্যন্ত একসাথে বসে থাকতে পারি। কিন্তু ও রাজি হলো না। ও শুধু বারবার বলতে লাগলো, আমার নিজের ঘরে থাকাটাই ভালো, আমরা ওখানে বেশি নিরাপদ। কিসের থেকে নিরাপদ? আমি ওকে জিজ্ঞেস করি। তুমি এমনভাবে আচরণ করছো যেন তুমি ঘুমের ঘোরে হাঁটছো। ভয় পাওয়ার মতো কিছু নেই, এখানে আর কেউ নেই আমরা ছাড়া। এখানেই থাকো, চলো কথা বলি, আর এসব পাগলামি বন্ধ করো। কিন্তু ও আমাকে কোনো উত্তর দিল না। ও শুধু আমার হাত ধরে ওই ঘুটঘুটে অন্ধকার করিডোর দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। ও ওর শোয়ার ঘরে ঢুকে আমাকে ভেতরে আসার ইশারা করল। তারপর হাঁটু মুড়ে একদম গোল হয়ে বসলো নিজের বিছানায় ওঠে। ও শুধু শোয়ার ঘরের দরজার দিকে তাকিয়ে রইল, আর কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছিল। ঘরের একমাত্র আলো ছিল ওর মোমবাতিটা, যেটা এখন প্রায় নিভু নিভু, আর একমাত্র শব্দ ছিল বাইরের সমুদ্রে ধীর একটানা গর্জন। আমি যে সেখানে ছিলাম সেটা ওর কাছে কোনো ব্যাপার বলেই মনে হলো না। ও আমার দিকে তাকালো না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল। আমি ওর সাথে কথা বললেও ও উত্তর দিচ্ছিল না, আর মনে হলো যেন ও আমার কথা শুনতেই পাচ্ছে না। আমি ওর বিছানার পাশে একটা চেয়ারে বসলাম, শুধু ওই ভয়ানক নিস্তব্ধতাটা ভাঙার জন্যই। কথা বলতে শুরু করলাম। আমি যে কোনো বিষয় নিয়ে কথা বলছিলাম, আবার হয়তো কিছুই বলছিলাম না। যতদূর সম্ভব আমি যখন একটা বিভ্রান্তিকর অর্ধঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ওর গলা আমার কথার উপর দিয়ে তীক্ষ্ণভাবে বেজে উঠল, খুব স্পষ্টভাবে এবং জোরে। ও বলল, আমি যদি ওকে মেরেই থাকি তবে ওর সেটাই পাওনা ছিল। ও প্রথম থেকেই কখনো আমার ভালো স্ত্রী ছিল না। ওর আমাকে ওভাবে বিরক্ত করা উচিত হয়নি। ও জানতো আমার মেজাজ কতটা খারাপ, কিন্তু ওর মেজাজ আমার চেয়েও খারাপ ছিল। ও আমাকে ছুঁতে পারবে না, আমি ওর মতোই শক্তিশালী। ওর গলার স্বর একটা নরম শান্ত ফিসফিসানিতে নেমে আসে। ও
ওকে প্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে শোনা গেল, যেন ওর সবচেয়ে খারাপ ভয়টা শেষমেশ সত্যি হতে চলেছে। ও ফিসফিস করে বলল, ও ওখানে। আমি তোমাকে বোঝাতে পারবো না কিভাবে ওই ফিসফিসানিটা আমার সারা শরীরে কনকনে ঠান্ডা জলের মতো নিখাদ আতঙ্ক বইয়ে দিল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। মোমবাতিটা নিভে যাওয়ার আগে শেষ কয়েক সেকেন্ডের জন্য দপ করে জ্বলে উঠল, কিন্তু তবুও আমি কিছুই দেখতে পেলাম না। কিন্তু লান্ট হঠাৎ চিৎকার করে ওঠে। এটা ছিল একটা তীক্ষ্ণ বুক চেরা আর্তনাদ, ঠিক যেন কোনো পশুকে ভয়ঙ্কর যন্ত্রণায় অত্যাচার করা হচ্ছে। আমার থেকে দূরে রাখো ওকে। ও চিৎকার করতে লাগলো, আমার থেকে দূরে রাখো ওকে, সরিয়ে নাও, সরিয়ে নাও। ও হাত বাড়িয়ে আমাকে আঁকড়ে ধরল। ওর আঙুলগুলো যন্ত্রণাদায়কভাবে আমার কাঁধে গেঁথে যায়। তারপর ওর পুরো শরীরটা শক্ত হয়ে ওঠে, যেন ওর পেশিগুলো জমে পাথর হয়ে গেছে। ধীরে ধীরে ওর হাত দুটো আমার থেকে খসে পড়ল। বিছানার ওপর পেছনের দিকে হেলে পড়ল লান্ট, ঠিক যেন কোনো অদৃশ্য কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওর হাত দুটো বিছানার চাদরে আছড়ে পড়ল। ওর পুরো শরীরটা শেষবারের মতো ঝাঁকুনি দিয়ে উল্টে গেল। আমি আক্ষরিক অর্থে কিছুই দেখতে পাইনি, কিন্তু ঠিক আমার নাকে দিনের আলোর মতোই স্পষ্ট সেই একই বমি পাওয়ানো নোংরা গন্ধটা পেলাম, যা আমি আগের রাতে পেয়েছিলাম। আমি দরজার দিকে ছুপ লাগাই। দরজাটা খুলে লম্বা করিডোরে পৌঁছানো মাত্র তারস্বরে চিৎকার করতে থাকি। একটু পরেই বুড়ো চাকরটা ছুটে এলো। আমি ওকে ডাক্তার ডেকে আনতে বললাম। আমি কিছুতেই শোয়ার ঘরে ফিরে যাওয়ার সাহস জোগাতে পারছিলাম না। আমি শুধু করিডোরে দাঁড়িয়ে শুনছিলাম, কিন্তু সমুদ্রের ফিসফিসানি আর হলের ঘড়ির জোরে টিকটিক শব্দ ছাড়া আমি আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি করিডোরের শেষ প্রান্তে ছুটে গিয়ে জানলাটা পুরো খুলে দিই। সমুদ্রের গর্জন বাড়ির ভেতর আছড়ে পড়ল, আর দূরে কোথাও একটা ঘড়িতে ঘণ্টা বাজার শব্দ হয়। অবশেষে জোর করে মনের মধ্যে সাহস জুগিয়ে ফিরে এলাম ওই ঘরে। তারপর রানসিম্যান চুপ করতেই আমি জিজ্ঞেস করলাম, সে কি মারা গিয়েছিল? মারা গিয়েছিল। ডাক্তার পড়ে বলেছিল হার্ট অ্যাটাক হয়েছিল ওর। তারপর আরও কিছু শোনার আশায় আমি আবার জিজ্ঞেস করলাম। এইটুকুই। রানসিম্যান একটু থামে। আমি জানি না এটাকে তুমি একটা সত্যিকারের ভূতের গল্প বলতে পারবে কিনা। আমার ওই বৃদ্ধাকে দেখার ঘটনাটা হয়তো পুরোপুরি আমার মনের কল্পনা। আমি তো এটাও জানি না যে ওর স্ত্রীকে বেঁচে থাকতে কেমন দেখতে ছিল। কে জানে, হয়তো সে ছিল এক বিশাল মোটাসোটা মহিলা। হয়তো লান্ট কেবল নিজের অপরাধ বোধের মানসিক চাপেই মারা গিয়েছিল। হ্যাঁ, আমি সম্মতি জানালাম। শুধু একটাই ব্যাপার। অনেকক্ষণ চুপ থাকার পর রানসিম্যান শান্ত গলায় বলল, লন্টের শরীরে কিছু দাগ ছিল, বিশেষ করে ওর ঘাড়ে আর বুকে কয়েকটা। দাগগুলো দেখে মনে হচ্ছিল যেন আঙুল দিয়ে ওর চামড়ার গভীরে চেপে ধরা হয়েছে। গভীর আঁচড়ের দাগ আর ফ্যাকাশে নীলচে কালশিটে। যাই হোক, একটু কেঁপে উঠে রানসিম্যান বলল, আমার কর্নওয়াল জায়গাটা পছন্দ নয়। খুব বিশ্রী জায়গা। ওখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। ওখানকার বাতাসেই কেমন যেন একটা ব্যাপার আছে। আমিও তাই শুনেছি। শেষ হলো হিউ ওয়ালপোলের লেখা কাহিনী মিসেস লান্ট। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। আশা করছি শীঘ্রই ফিরে আসব নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।